আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, কিন্তু মাঝখানে অনেক সময় তোমরা নষ্ট করে ফেলছো। তো আমাকে জিজ্ঞেস করছো, ভাই আমি যদি এখন থেকে শুরু করি তবে কি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবো কিনা, বা এখন থেকে যদি আমি ডেডিকেটেড ভাবে শুরু করি তাহলে কিন্তু আমার যে ডিজায়ার যে সাবজেক্টটা টপ লিস্টে যে সাবজেক্টগুলো ফার্মেসি সিএসি এই সাবজেক্টগুলোকে আমি পাবো কিনা। তো অনেকে তোমরা এমন প্রশ্ন কিন্তু করতেছো, আবার আমাদের ভিডিওর ডিসক্রিপশন আমাদের কমেন্ট বক্সে তোমরা কিন্তু এগুলো জানাচ্ছ। তো তোমাদের এই সকল প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটা, এবং তোমরা কিভাবে লাস্ট 1 মাস ভালো মতো প্রিপারেশন নিয়ে এবং কোন কোন ট্রিক্স কোন স্ট্র্যাটেজি ফলো করে তোমরা চান্সগুলো নিশ্চিত করবা সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমাদের যাদের মনে এই সকল প্রশ্ন রয়েছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভিডিওটা অবশ্যই তুমি লাইক করে দিবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো আমরা কথা না বাড়াই, আমরা চলো ভিডিওতে যাই। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো আমাদের সময় আছে, এখন আছে 15 তারিখ আজকে। তো জানুয়ারি মাসটা আমরা 15 দিন পাচ্ছি। তো তোমাদের কিন্তু অলরেডি ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকগুলো পরীক্ষা হবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে, এবং আগামীকালকে তোমাদের কিন্তু অনেকের মেডিকেল ভর্তি পরীক্ষা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু জানুয়ারি মাসে কিন্তু প্রিপারেশনটা কিন্তু অনেকটা টাফ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টার্গেট করছো তারা অবশ্যই প্রিপারেশন শেষ করো, কিন্তু আমি আজকে ভিডিওতে কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে, মেইনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে, ঠিক আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাইতে এখনও যে তুমি সময়টা পাচ্ছ, প্রায় তোমার 1 থেকে 1.5 মাস সময় তুমি পাচ্ছ, 1 থেকে প্রায় 1.5 মাসের মতো সময় তোমার হাতে আছে এখনো, ঠিক আছে। তো এই সময়টা তুমি যদি ভালো মতো কাজে লাগাতে পারো তাহলে তুমি অবশ্যই ছবিতে চান্স না শুধু তুমি টপও করতে পারবা। তো এখানে তোমার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তো আমি কিন্তু 4টা টাইপ রাখছি, 4টা টপিক আমি তোমাদের জন্য লিখে রাখছি। এই 4টা টপিক তোমাকে অবশ্যই মানতে হবে, 4টা কাজ তোমাকে রেগুলার করতে হবে। দেখো প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাকে প্রপার একটা রুটিন বানাতে হবে। তুমি যদি এখন একটা রুটিন না বানাও তাহলে তোমার পড়াশোনাটা কিন্তু গোছানো হবে না। তো তোমাকে অবশ্যই পড়াটা গোছানো করতে হবে। তো তোমাকে গোছানো প্রিপারেশন নিতে হলে অবশ্যই একটা রুটিন ফলো করতে হবে, ঠিক আছে। তো তুমি আজকেই বাসায় বসে একটা রুটিন বানায় ফেলো। তোমার যে যে সাবজেক্টগুলোতে গ্যাপ রয়েছে, যেগুলো তোমার বেশি সময় দিতে হবে সেখানে একটু সময় বেশি দাও, এবং যেগুলো তোমার হয়ে গেছে সেগুলো একটু কম সময় দিয়ে শেষ করে ফেলো। তা তুমি যদি রুটিনটা না মেনটেন করো, তোমার যদি ডেডলাইন ফিক্স না থাকে, তোমার মধ্যে যদি একটা টার্গেট না থাকে, তুমি কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না। তো তোমাকে মেইনলি আগে সিলেবাসটা শেষ করতে হবে, তারপরে তো তুমি চান্সটা পাবা। এবং সিলেবাসটা তোমার কাছে অনেক বড়, তাই না? তো এই সিলেবাসটা তোমাকে ছোট করতে হবে। তো ছোট করবা তুমি কিভাবে পড়বা? দেখো তোমাকে কিন্তু কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এটার একটা প্রপার গাইডলাইন তোমার দরকার। তো আমাদের যে অ্যাডমিশন টেস্টটা, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট তোমার ঝরে যায় শুধুমাত্র প্রপার গাইডলাইনের অভাবে। তাকে যদি অনেক ভালো ছাত্র, যাকে যদি আমি একটু বলতাম যে ভাই তুই এভাবে পড়, এভাবে না পড়ে এভাবে পড়, চান্স পাইতে তোর বইটা এভাবে পড়া দরকার। দেখো চবির জন্য তোমাকে বই একভাবে পড়তে হবে, ঢাবির জন্য অন্যভাবে পড়তে হবে। তো প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু ভিন্ন। তো তোমাকে যদি আমি প্যাটার্নটা একটু ধরাই দিতাম তাহলে তুমি কিন্তু সহজেই চান্সটা পেয়ে যাইতে। তো তোমার কি দরকার বলতো? একটা প্রপার গাইডলাইন দরকার, ঠিক আছে। তো তুমি চেষ্টা করো একটা মেন্টরের আন্ডারে, যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাসায় একটা টিচার নিতে পারো, ঠিক আছে, অথবা তুমি একটা মেন্টরের আন্ডারে থাকতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্রপার গাইডলাইনটা দরকার। তো আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে নতুন যে এক্সাম ব্যাচটা শুরু হবে 24 জন্য, সেটা হচ্ছে আগামী 18 জানুয়ারি থেকে। সেখানে কিন্তু আমরা তোমাদের জন্য 5টা গাইডলাইন রাখছি, ঠিক আছে। 5টা গাইডলাইন রাখতেছি, 5টা গাইডলাইন সেশন তোমাদের জন্য রাখবো। এই গাইডলাইনগুলো তোমাদের জুম সেশন হবে, এবং এখানে তোমাদের যে প্রশ্নগুলো সেগুলো তুমি ডিরেক্ট এখানে করতে পারবা, ঠিক আছে। তোমার যে সমস্যাগুলো সেগুলো শেয়ার করতে পারবা, এবং তোমরা লাস্ট 1 মাসে কীভাবে প্রিপারেশন নিবা সেটাও কিন্তু আমাদের এই গাইডলাইন সেশনগুলোতে তোমাদের জানাই দেওয়া হবে। তো তোমরা কিন্তু প্রপার একটা গাইডলাইন যদি কোথাও না পেয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আমাদের এক্সামে যারা ভর্তি হবা তারা কিন্তু একটা পেয়ে যাবে এখানে অল্প টাকাতে, মাত্র 199 টাকা ফি আগামী 18 তারিখ পর্যন্ত। তো এই ফি দিয়ে তুমি কিন্তু এখানে এক্সামগুলোও দিতে পারতেছো, আবার কিন্তু প্রপার একটা গাইডলাইনও পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে টপিক অ্যানালাইসিস। দেখো তোমার তো সিলেবাস অনেক বড়, তাই না? অনেক বড় সিলেবাস, তার উপরে আবার ফুল সিলেবাসের পরীক্ষা। চট্টগ্রামে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো অবশ্যই অনেকগুলো চ্যাপ্টার তোমার আছে। তো সব চ্যাপ্টার তো সব কিছু তুমি পড়তে পারবা না, সব কিছু পড়তে পারবা? তো তোমাকে স্পেসিফিকভাবে যেগুলো পড়তে হবে, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেটা তোমার জানতে হবে। তো তুমি প্রশ্নটা কি করবা? টপিক অ্যানালাইসিস করবা। অবশ্যই টপিকগুলো অ্যানালাইসিস করবা। টপিক কই থেকে পাবা? তোমার টপিকগুলো কই আছে ভাই? অবশ্যই কি কোশ্চেন ব্যাংকে আছে। তো তোমাকে আজই কি করতে হবে, যাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে তারা কোশ্চেন ব্যাংক থেকে ভালো মতো টপিকগুলো অ্যানালাইসিস করে ফেলো। আর যদি তুমি নিজে থেকে না পারো যে ভাই আমি পারতেছি না টপিক অ্যানালাইসিস করে, এবং কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক আমি এটা আইডেন্টিফাই করতে পারতেছি না, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচে আমরা টপিক অ্যানালাইসিস করে দিচ্ছি। ওইটার পিডিএফটা আমি দিয়ে দিব, এবং তাছাড়া সাজেশনটাও কিন্তু দিয়ে দিব। তো ওভারঅল কিন্তু টপিক অ্যানালাইসিস তোমরা কিন্তু আমাদের এক্সাম ব্যাচগুলোতে পেয়ে যাবা, এবং এখানে তোমার কোন অধ্যায় কীভাবে পড়তে হবে, কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু দেওয়া থাকবে। তো তোমার কিন্তু সিলেবাসটা অনেক ছোট হয়ে গেল। তোমার ফুল সিলেবাস হওয়ার পরেও তোমার কিন্তু সব পড়তে হচ্ছে না। তো আমি যদি তোমাকে না বলে দিই, তোমার কাছে কিন্তু অনেক পড়া, পাহাড় সমান পড়া। তো এটাকে কেটে কেটে যতটুকু দরকার ঠিক ততটুকু তোমাকে যদি বলে দিলাম, পড়াটা ছোট হয়ে গেল, তো তোমার কিন্তু পড়তে ভালো লাগবে, তোমার পরবর্তী আগ্রহটাও
লাগবে। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ঠিক আছে। তোমার কি প্রশ্নটা অবশ্যই অ্যানালাইসিস করে পড়তে হবে, প্রশ্ন ব্যাংকটা ভালো করে দেখো কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, সেটা অবশ্যই মূল বই দেখবা। তোমরা যদি মূল বই না পড়ো তাহলে ছবিতে ভালো করতে পারবো না, ঠিক আছে। মূল বই আমি ধরলাম যে প্রশ্ন ব্যাংক থেকে তুমি 70% কমন পেলা, এই 70% কমন দিয়ে তোমার চান্স হবে না, 70% কমন দিয়ে ছবিতে চান্স হবে না। কারণ তুমি যদি দেখো গত বছরের কাটমার্ক যখন একটা শিফটে পরীক্ষা হয় তখন কিন্তু কাটমার্কটা অনেক বেড়ে যায়, কারণ দেখো সব স্টুডেন্ট কিন্তু ওই শিফটে পরীক্ষা চলে, তো প্রশ্ন সহজ বা কোনো মেধাবী অনেক স্টুডেন্ট থাকে। তো গত বছর কিন্তু কাটমার্ক অনেক বেশি ছিল, তাই না, 70-এ কিন্তু তোমার চান্স হচ্ছে না, তাহলে তোমাকে কিন্তু মিনিমাম 80 টার্গেট করতে হবে, মিনিমাম 80 টার্গেট করতে হবে। সেটা তুমি যদি 1 বা 2 মেরিটে চান্স পেতে চাও, বা তোমার যদি প্রথম মেরিটে চান্স পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 80+ টার্গেট রাখতে হবে 100-র মধ্যে। তো বুঝতে পারছো হিউজ একটা কম্পিটিশন হবে। তো এই কম্পিটিশনে তোমাকে কীভাবে টিকে থাকবা এই বিষয়টা জানার জন্য তোমাকে অবশ্যই মূল বইটা ভালো করে পড়তে হবে। মূল বইয়ে যদি তোমার আয়ত্ত রাখতে পারো, ওই যে বললাম সব টপিক তো তুমি পড়তে পারবে না, সব পারবা, তুমি জাস্ট টপিক অ্যানালাইসিস করো, যেগুলো গুরুত্বপূর্ণ এই টপিক অ্যানালাইসিসগুলো এই মূল বই থেকে ভালো করে দেখে নাও, মূল বই থেকে দেখে নাও। এবং যাদের কাছে দাগানো বইটা আছে সেটা তো অনেক বেটার, ঠিক আছে। তো এই জিনিসটা করলে তোমার কিন্তু সিলেবাসটাও শর্ট হয়ে যাচ্ছে এবং তুমি কিন্তু একদম স্পেসিফিকভাবে যেগুলো ছবির জন্য গুরুত্বপূর্ণ ওইগুলাই পড়তেছো, এবং তোমার সময়টা কম লাগছে এবং কম সময়ে তুমি কিন্তু বেশি পড়াশোনা করতে পারতেছো। এবং চেষ্টা করবা প্রতিদিন মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়া, ঠিক আছে। 10 থেকে 12 ঘন্টা না পড়লে তুমি কিন্তু সিলেবাস ভালো মতো শেষ করতে পারবে না, ঠিক আছে। মিনিমাম 10 থেকে 12। তো তুমি যদি আসলে আমার কথা শোনো বা আমি যে তোমাকে যেভাবে বলতেছি এভাবে যদি মানো তবেই তুমি ভালো করবা। বাট তুমি আমার কথা শুনে আবার কি করলা, নিজের মতো পড়তেছো, একদিন পড়তেছো না 10 ঘন্টা পড়লো না, 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, একদিন পড়তেছোই না, তো এইভাবে পড়লে হবে না, তোমাকে ওভার ফ্লোটা রাখতে হবে পড়ার, ঠিক আছে। তো তুমি একদিন 10-12 ঘন্টা পড়লা, পরের দিন আবার হারিয়ে গেলা, আবার পরের দিন 5 ঘন্টা বললা, এইভাবে পড়লে হবে না, তোমাকে অবশ্যই রেগুলার থাকতে হবে নিজেকে, ঠিক আছে। রেগুলার অবশ্যই থাকতে হবে। তুমি যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে তোমার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। মাস্ট বি তোমাকে অবশ্যই রেগুলার থাকতে হবে এবং পড়াশোনার প্রতি তোমাকে অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে। তো এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা তোমাকে অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ তোমার পরীক্ষা হবে। এখানে তোমার যদি প্রশ্ন সলভের ক্যাপাবিলিটি না থাকে, তুমি যদি প্রশ্ন সলভ করতে না পারো, প্রশ্ন দেখা মাত্র তুমি বুঝতেছো না যে এটা প্রশ্ন কই থেকে আসছে বা কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এটা কিন্তু তোমার জন্য অনেক দুর্ভাগ্যজনক। তুমি অনেক পড়ছো বাট তুমি জানো না যে আলটিমেটলি আমার এই প্রশ্নটা সলভ করতে আমার কোন বেসিকটা লাগবে, কোন কনসেপ্টটা লাগবে, এটা তুমি জানো না, ধরতে পারো না। এটা কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি খারাপ ইফেক্ট করবে। বাট তুমি কিন্তু প্রশ্ন কমন জানো বাট এখানে অ্যান্সার করে আসতে পারবে না যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করো। তো অবশ্যই চেষ্টা করবা বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস কই থেকে করবা? প্র্যাকটিস তোমরা কি করবা, প্রশ্ন ব্যাংকটা পড়বা, প্রশ্ন ব্যাংক না দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, এবং অনুশীলনী মূল বইয়ের অনুশীলনী এই প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে। এছাড়া তোমাকে বেশি বেশি এক্সামটা দিতে হবে। এক্সাম দিলে কি হবে, পরীক্ষা ভীতি তোমার দূর হবে এবং এখান থেকে তোমার টাইম ম্যানেজমেন্টটা তুমি ঠিক রাখতে পারবা। টাইম ম্যানেজমেন্ট, ওই যে মূল পরীক্ষায় তুমি কি প্রশ্ন সলভ তোমাকে করতে হবে, তাই না, প্রশ্ন সলভ করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তোমার কি মেইন পরীক্ষায় তোমাকে 100টা এমসিকিউ থাকবে, 60 মিনিটে তোমাকে অ্যান্সার করতে হবে। তো এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার কিন্তু এমসিকিউ সলভ করতে হবে। তোমার তো বাসায় আনলিমিটেড সময়, এমন সময় কি তুমি পরীক্ষায় পাবা? তোমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে তোমাকে প্রশ্ন সলভ করতে হবে। তো তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই ধারণা রাখতে হবে। তো এটা তোমাকে হেল্প করবে কি এক্সাম ব্যাচটা। এবং এক্সাম দেওয়ার পরে তুমি যে ভুলগুলো তোমার হচ্ছে সেই ভুলগুলো তুমি যদি একবার গ্যাপটা পূরণ করতে পারো, তবে কিন্তু ওভারঅল যে প্রিপারেশনটা তাতে তোমার কভার হয়ে যাচ্ছে। তুমি যে 2টা চ্যাপ্টার পড়লা একদিনে, তো ওই 2টা চ্যাপ্টার তোমার কতটুকু পড়া হয়েছে বা ওইটার উপরে আলটিমেটলি প্রিপারেশনটা কতটুকু, কোনো গ্যাপ আছে কিনা এটা জানতে হলে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। যদি এক্সাম না দাও তাহলে তুমি পরবর্তীতে এসে বলবা যে আমার চান্সটা মিস গেল শুধুমাত্র এক্সাম না দেওয়ার কারণে। অনেক স্টুডেন্টকে দেখছি যারা এই পণ্ডিতি করে, এক্সাম দেয় না পরিপূর্ণভাবে, তারা পরীক্ষার পরে বলে ভাই যদি ভাই আমি আগে এক্সামগুলো নিয়মিত দিতাম তাহলে হয়তো ভালো করতাম। তো এই এটা তোমরা পরীক্ষার পরে এসে আবার বললো, যদি না বলতে চাও তাহলে আগে থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেবে, এক্সামগুলো দাও। যদি অফলাইন দিতে পারো এটা সবচেয়ে বেস্ট, অনলাইনে দিতে পারো সমস্যা নেই, অফলাইন হোক অনলাইন যে কোনো একটা দাও ভাই, জাস্ট দাও, ঠিক আছে, এক্সামগুলো দাও এবং বাসায় তুমি টাইমার সেট করে প্রশ্নগুলো সলভ করো। তো এই যে কাজগুলো এগুলো তুমি যদি রেগুলার 1 মাস করতে পারো, তুমি কিন্তু টপ লিস্টে ঢুকে যাবা। তোমার চান্স না, তুমি কিন্তু টপ লিস্টে ঢুকে যাবা, বুঝতে পারো। টপ লিস্টে ঢুকে তোমার যে পছন্দের যে সাবজেক্টটা সেটা তুমি কিন্তু ক্র্যাক করতে পারবা, ঠিক আছে। তো যেই কথাগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা একদম ইফেক্টিভ একটা ওয়ে। তুমি যে কোনো ইউনিভার্সিটি, এটা তুমি যে কোনো ইউনিভার্সিটির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সামনে যে রাবি পরীক্ষা হবে, গুচ্ছ পরীক্ষা হবে, যে কোনো পরীক্ষার জন্য তুমি যদি এই যেভাবে বললাম এভাবে যদি পড়ো, তোমার চান্স নিশ্চিত হবে। এটা তুমি লিখে রাখো, তুমি আজকে থেকে শুরু করো, যে ভাইয়া বলছে আজকে থেকে শুরু করলে চান্স হবে আমার, আমি এইভাবে পড়বো, নিজেকে বোঝাও, যা হয়ে যাক আমি এইভাবে সব কথা ফলো করব। দেখো তুমি রেজাল্ট পাবা, 1 মাস পরে তুমি রেজাল্ট পাবা। 1 মাস পরে তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে একটা ধন্যবাদ দিবা যে ধন্যবাদ ভাই আপনি এগুলো বলছিলেন, এইভাবে পড়ছিলাম, যার কারণে আমার পরীক্ষায় কিন্তু অনেক ভালো হয়েছে।
তো এই জিনিসটা তোমার কিন্তু এখন থেকে ফলো করতে হবে। তুমি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হও নিজের কাছে যে আমি এখন থেকে যা করছি, আগে যা করছি, আগামী যে 30 দিন বা 45 দিন সময় পাচ্ছি, এই সময়টা আমি একদিনও নষ্ট করব না এবং পর্যাপ্ত ব্যবহার আমি সময়ের করব এবং যথেষ্ট প্রিপারেশন নিয়ে আমি প্রিপারেশনে পরীক্ষায় বসবো। পরীক্ষায় অবশ্যই প্রিপারেশন ছাড়া বসা যাবে না। প্রিপারেশন ছাড়া আন্দাজের জায়গায় কখনো চান্স হয় না, ঠিক আছে? তো তোমাকে প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে হবে। আর প্রিপারেশনটা গোছালো কীভাবে করবা, এই যে বললাম উপায়টা, এই উপায় অবলম্বন করো, প্রিপারেশন গোছানো হবে, চান্সটা হবে। তো এই ছিল মূলত বিষয়। আর যারা এক্সামের সাথে ভর্তি হবা তাদের তো বললাম ফিচারগুলো, অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, পেপার ফাইনাল এক্সাম থাকবে, এছাড়া সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে, এরপরে তোমাদের জন্য কিন্তু ফাইনাল মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? সবগুলো অধ্যায়ভিত্তিক, এখানে তুমি একটা করে অধ্যায় তো শেষ করতে পারো না, এই জন্য কম্বাইন করা হয়েছে দুইটা অধ্যায়, যেগুলো সহজ এবং গুরুত্বপূর্ণ সেগুলো আগে রাখা হয়েছে। এবং পরীক্ষাগুলো কিন্তু শর্ট সিলেবাসে হবে না, ফুল সিলেবাসে হবে, ঠিক আছে? ফুল সিলেবাসে অধ্যায়গুলো এখানে দেওয়া আছে। তো অধ্যায় ভিত্তিক পরীক্ষা শেষে তোমরা পেপার ফাইনাল এক্সাম পাবা, এরপরে সাবজেক্ট ফাইনাল, এরপরে ফাইনাল মডেল টেস্ট, ঠিক আছে? এবং এক্সামগুলোর আগে তোমরা কিন্তু টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা, এটা একবারে আমি দিয়ে দিব, ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য, সবগুলোর জন্য তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এবং চেষ্টা করো ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এই তিনটা প্রিপারেশন নেওয়ার, কারণ এই তিনটাতে তুমি কিন্তু সহজে প্রিপারেশন নিতে পারবে এবং কম সময়ে বেশি দাগাতে পারবা, ঠিক আছে? তো এইভাবে পড়ো, আশা করি তোমার চান্স হয়ে যাবে। এবং যারা এক্সাম পাসে ভর্তি হতে চাও, যারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ, সেখানে চাইলেও তোমরা যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। তো এই ছিল মূলত আজকে বিষয়টা। তো যারা এক্সাম পাসে ভর্তি দাও অবশ্যই নক দাও। পরবর্তী ভিডিওতে তোমরা কোন বিষয়ে জানতে যাচ্ছ তাহলে অবশ্যই জানাও, আমি সেখানে তোমাদের পরবর্তী ভিডিওটা ওই বিষয়ের উপর নেওয়ার চেষ্টা করবো। তো ততক্ষণ সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।